সম্মানিত আজকের এই প্রোগ্রামের সঞ্চালক, আমাদের কমিউনিটির বন্ধুবর সরোয়ার ভাই, এম্বাসিতে নবাগত আমাদের দুইজন আমাদের জন্য আজকের জন্য অতিথি, যদিও আমাদের সাথে কন্টিনিউ থাকবে। বাংলাদেশের সকল মানুষদের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা, মোবারকবাদ এবং ওয়েলকাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ বক্তৃতা পর্ব চলছে, এর মধ্যে বক্তৃতা শোনার মানসিকতা আসলেই কারো নাই। অনেকেরই ধৈর্যচ্যুতি হয়েছে, ইতিমধ্যে অনেকেই অনেক কথাবার্তা বলেছেন, একটা মাঝখানে একটা অড সিচুয়েশন তৈরি হয়েছে। আমরা বক্তৃতা বেশি দিতে চাই না, শুধু আমরা যারা এখানে রয়েছি, আমাদের পথ চলা এই পর্তুগালে দীর্ঘ সময়ের, যারা পুরানো তাদের সাথে তো পুরানো এক যুগেরও উপরে আমরা একসাথে চলাফেরা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সভা সমাবেশ করেছি, বহু মিটিং এমনও হয়েছে আমরা ব্যানার করেছি, আপনারা এসে বসেছেন, আবার আপনারা ডায়াস সাজিয়েছেন, আমরা গিয়ে বসেছি, একসাথে বক্তৃতা দিয়েছি। 2024 সালের পূর্বের বাংলাদেশের চিত্র যদি আমরা একটু চোখের সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের কাছ থেকে সিলেটের বর্ষিয়ান নেতা ইলিয়াস আলী হারিয়ে গিয়েছে, আমরা এখনো খুঁজে পাইনি। রমনা থানা বিএনপির সভাপতি চৌধুরী আলম হারিয়ে গিয়েছে, আমরা এখনো খুঁজে পাইনি। আমার কানে এখনো বাজে ছাত্রদল সভাপতি, খিলগাঁও থানা ছাত্রদল সভাপতি জনিকে ক্রস ফায়ার দেওয়ার শব্দ। আমাদের চোখের সামনে এখনো বেশি উঠে পত্রিকার সেই হেডলাইন গুলো, যে একটা ছেড়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটের আবরারকে সারা রাত ধরে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। শুধু এরকম দুই একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা। আমরা যারা ছাত্র জীবন থেকে রাজনৈতিক সচেতন, আমরা যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করে এসেছি এবং এখানে এসেও মোটামুটি দেশের জনগণের কল্যাণে কাজ করি, আমাদের কাছে বহু চিত্র এরকম রয়েছে। না বলা অনেক ঘটনা যদি আমরা বলতে যাই অনেক সময় লাগবে। সম্মানিত ভাইরা, আমি সেদিকে যেতে চাই না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের নিজেদের মধ্যে যদি জেদ চলে আসে, আমরা যদি আরেকজনের কথাকে না নিতে পারি, নেতৃত্ব স্থানীয় দায়িত্বশীল পর্যায়ের লোকগুলো যদি তেড়ে যায়, তাহলে আমাদেরকে আবার নতুন করে ফিরে যেতে হবে সেই 2024-এর যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন প্রেক্ষাপট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে। আমি কিন্তু এই আন্দোলন করিনি। এই আন্দোলনে ইউরোপের একজন আওয়ামী লীগ নেতা একদিন আমাকে ফোন করলো, যখন আন্দোলন চলতেছে, নাইম ভাইয়া তো একটা বিপদে পড়েছে। কি বিপদ? তোমার ভাতিজা ছাত্রদের সাথে আন্দোলনে চলে গিয়েছে। উনি কিন্তু আওয়ামী লীগ, খুব কঠিন আওয়ামী লীগ। খুব অসহায় হয়ে আমাকে ফোন করলো, ভাই তুমি যদি একটু খবর নাও, তোমার ওই জেলার শিবিরের সভাপতিকে একটু ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করো আমার ছেলেটা কোথায়। তার মানে এই আন্দোলন শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী, জাতীয়তাবাদী দল, বিএনপি বা ছাত্র দলের নয়। এই আন্দোলনে সকল দেশপ্রেমিকদের অংশগ্রহণ ছিল। আমরা কেউ এটাকে কক্ষিগত করতে চাই না। এজন্য আমরা সবসময় বলি, এই আন্দোলনের সফলতা হচ্ছে, এই আন্দোলনের মূল কেউ যদি ক্রেডিট নিতে চায়, তারা হচ্ছে আমাদের শহীদরা। আমি সে সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমি স্মরণ করি ওই সকল ভাইদেরকে যারা আমার মায়ের সন্তান না হলেও তার চেয়েও বেশি, যারা হাসপাতালের বেডে এখনো পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছেন, চিকিৎসা চলছে, কিন্তু এখনো পর্যন্ত সুস্থ হতে পারেন নাই। আমি সেই ভাইটাকে সবচেয়ে বেশি স্মরণ করি, যার চেহারা আয়নার সামনে দাঁড়ালে সে নিজেই কেঁদে দেয়, চেহারা বোঝা যায় না সে ভাইকে। জুলাই এসছে, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা জুলাই আমাদের জন্য এনে দিয়েছেন, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি। আমরা যাতে আমাদের সাংবাদিকরা যখন কলম দিয়ে লেখেন, সেই লেখাকে শ্রদ্ধা করতে পারি। আমাদের সাংবাদিকরা এখানে রয়েছেন, প্রেস ক্লাবের সেক্রেটারি এখানে রয়েছেন, আমাদের সাবেক প্রেস ক্লাবের সহসভাপতি মুন ভাই এখানে রয়েছেন। 2024-এর আন্দোলনের সবচেয়ে বড় সফলতা, ফ্যাসিজম যখন শুরু হয়, আমরা যখন গ্রেপ্তার হই, হয়তো আমি রাজনীতি করতাম, আমার মা করতেন না, আমার বাপ করতেন না, এখানে যারা আছেন অনেককে আমি চিনি, বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কিন্তু আমরা তো নির্যাতিত ছিলাম। একান্তে যখন বসতাম তখন কিন্তু কথা হতো। আমি নিজে আমার ঘটনা, আমাকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাওয়া হয়েছে, আমার মা অসুস্থ ছিল হাসপাতালের বেডে, ওখান থেকে বেরিয়ে আমার সাথে দেখা করার জন্য থানায় গিয়েছেন। কল্পনা করে নিয়ে মা কখনো হাঁটতে পারবেন, সে মা স্কেচের উপর ভর করে থানায় গিয়ে আমার সাথে দেখা করেছেন। তিনি রাজনীতি করতেন না, কিন্তু যতদিন হাসপাতালে ছিলেন, মানুষ যখন আসতেন তখন বলতেন এরা খারাপ, হয়তো ওইভাবে বুঝিয়ে বলতে পারতেন না। আমাদের স্ত্রী, আমাদের বাপ, আমাদের ভাই রাজনৈতিক সচেতন ছিলেন না, কিন্তু যখন আমাদের উপর নির্যাতন শুরু হয়, তখন
সরকারের বিরুদ্ধে তাদের ঘৃণা জন্ম হতে থাকে। এভাবে সরকারের বিরুদ্ধে ঘৃণার জন্ম হতে হতে 15 বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় মানুষ যখন রাস্তায় নেমেছে 2024 সালে আমরা দেখেছি, কিন্তু নির্যাতন শুরু হয়েছে 2009 সাল থেকে। 2009 সাল থেকে নির্যাতন শুরু হয়েছে। 2024 সালে এসে নির্যাতনের কারণে মানুষ ক্ষেপে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তারা দুঃসাহসের পরিচয় দিয়েছে, জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে। নিঃসন্দেহে তাদেরকে আমরা সকলে স্যালুট করা দরকার। আমরা যত কিছুই বলি আমরা নির্যাতনের শিকার হয়েছি, হ্যাঁ নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা রাস্তায় নেতৃত্ব দিতে চাইতে পারি নাই। আমাদেরকে যখন নিয়ে যাওয়া হতো তখন আমরা বলতাম যে আমরা আপোষ মীমাংসা করার জন্য চেষ্টা করতাম, কিন্তু এই ছাত্ররা কখনো, আজকে আনাসের ভিডিও দেখিয়েছেন আপনাদেরকে, এই ভিডিওর মাধ্যমে কি প্রমাণ হয়? একজন ছাত্র নিজের জীবনকে বাজি রেখে রাস্তায় নেমে এসেছে দেশকে মুক্ত করার জন্য। তাহলে সেই দেশ মুক্ত করার জন্য যদি তারা জীবন দিতে পারে, আমরা কেন জীবন না দিয়ে বেঁচে থাকার পরে আমরা কেন তাদের পক্ষে যারা কথা বলে তাদের কথা সহ্য করতে পারি না? আমাদের ধৈর্য ক্ষমতা আরো বাড়াইতে হবে, আমাদের সহ্য ক্ষমতা আরো বাড়ানো দরকার। কারণ আজকের বাংলাদেশ 2 বছর আগের বাংলাদেশ এক ছিল না। আজকের বাংলাদেশে আপনি আমি সাহস করে কথা বলতে পারি। আজকের বাংলাদেশে আমি লাঠি নিয়ে একজনকে বাড়ি দেওয়ার জন্য সাহস পাই, কিন্তু 2 বছর আগে আপনি আমি লাঠি নিয়ে যাওয়ার সাহস করি নাই, কারণ পুলিশ গুলি করে দিবে। কাকে আমি বাড়িয়েছি? কার মাথার উপর বাড়িয়েছি যে ছেলেটা নিজের জীবনকে বাজি রেখে পুলিশের সামনে দিয়ে গিয়ে যখন রাস্তায় নেমেছে আমাদেরকে মুক্ত করার জন্য, তাদের মাথায় বাড়ি দেওয়ার সাহস আমরা কি করে করি? আমরা এত বড় অকৃতজ্ঞ কিভাবে হই? আমাদের মনে রাখা উচিত। আমাদের এখানে স্বপন ভাই ছিল ছাত্র দলের নেতা, তার আসার পরে আমি যখন তার সাথে কথা আছে কিনা এখন জানি না, নির্যাতনের শিকার হয়ে চলে আসছে। এই নির্যাতন আমি কিভাবে বুঝি? কারণ আমি তো নির্যাতনের শিকার ছিলাম। আমি জানি পুলিশ ধরলে কি করে, আমি জানি কোর্ট থেকে জামিন হওয়ার পরে জেল গেট থেকে কিভাবে শুন অ্যারেস্ট হয়। এগুলো আমাদের কাছে পুরানো জিনিস ছিল। সম্মানিত ভাইরা, আমি শুধু আপনাদের সামনে এই কথাটা বলতে চাই, 2024 এটা কখনো ভুলার নয়। আমরা 71কে ভুলি না, আমরা 24কেও ভুলবো না। কেন বলবো না? কারণ এই 24 আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই 24-এ যারা শাহাদাত বরণ করেছে তারা আমাদের মতোই জীবন, আমাদের মতোই দিনাতিপাত করতে পারতো। তারা যদি দেশের বাইরে চলে আসতো তারা ভালো থাকতে পারতো। তারা যদি অন্যদের মতো হাসিনার ফ্যাসিজমকে মেনে নিত তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু দেশকে, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং একটা স্বাধীন দেশ হিসাবে দেখতে চায় বিদায়, মানুষের সামনে উপস্থাপন করতে চায় বিদায় তারা কিন্তু রাস্তায় নেমে এসছে। যারা 24-এর যোদ্ধাদের ব্যাপারে খুব খারাপ চিন্তা করেন, খারাপ কথা বলেন, তারা যখন কোনো কিছু বলে আপনার গায়ে লেগে যায়। ভাই আপনার গায়ে তো লাগবে, আমার গায়ে তো লাগবে, কারণ আমি এই 24-এর পরে সুযোগ চাই। তারা কিন্তু সুযোগ চায় না, তারা সুন্দরভাবে বেঁচে থাকতে চায়। মনে রাখা দরকার, রাজনৈতিক পরিচয় এক একজন এক থাকতে পারবে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, কিন্তু আমরা যারা এখানে থাকি, পর্তুগালের জন্য আমি সর্বশেষ কথাটা বলি, পর্তুগালে যারা আমরা রয়েছি, বাংলাদেশের আরপিও 1972 অনুযায়ী কোন বাংলাদেশের রেজিস্টার্ড রাজনৈতিক সংগঠন বহির্বিশ্বের কোথাও, দেশের বাইরে কোথাও কিন্তু এইভাবে রাজনীতি করার সুযোগ নাই। তারপরে আমরা করি, কিন্তু আমাদেরকে যারা বিভিন্নভাবে বুঝান যে আমরা ঘুরায় পিছায় করি, হ্যাঁ আমি জামাত ইসলামী করি, আমি বাংলাদেশে জামাত ইসলামী করি, আমার বাংলাদেশে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, যদিও আমরা গতবার আন্দোলনে আমরা এখান থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতি টেনে এনে এখানে যখন একটা হট্টগোল তৈরি করবেন, তখন আমার পুরো বাংলাদেশকে এখানে প্রশ্নবিদ্ধ করে ফেলবেন। আমাদের অনেক ভাইদের ভিডিও এখনো পর্যন্ত আমাদের সামনে নিয়ে আসে, যখন গোয়েন্দা সংস্থার লোক আসে তার ব্যাপারে একটা অপিনিয়ন দাও, যখন আমরা পজিটিভ বলি, লোকটা ভালো বলে, তখন বলছে এটা দেখো তো এটা কেমন, তখন আমরা কিন্তু খুব লজ্জিত হই। আপনারা তো আরো বেশি, কারণ যারা নতুন আসেন তারা জানেন, পুরানো আমাদের দিনা ম্যাডাম আছেন, যখনই কোথাও আমরা যাই বা ওনাদেরকে যখন জিজ্ঞাসা করে তখন কিন্তু আমরা লজ্জিত হই। প্রিয় ভাইয়েরা, সত্যিকার অর্থে যদি আমরা দেশকে ভালোবাসি, যদি আমরা 24-কে সম্মান করি, যদি আমরা 71-কে সম্মান করি, তাহলে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে বাংলাদেশে একটি সুন্দর, সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশ গড়ার জন্য। 24-এর সন্তানরা জীবন দিয়েছে একটা সুখী, সমৃদ্ধ, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের জন্য। আমরা সেই দেশ যদি আমরা চাই, আমার সকলের কাছে আকুল আবেদন, বিভেদ নয়, আপনার আমার বিভেদে অন্যরা সুবিধা নেবে। গতকালকের ঘটনায় ঢাকা পুরো পরিস্থিতিকে কি টালমাটাল করে দিয়ে সীমান্ত এলাকা দিয়ে বহু আওয়ামী লীগ ঢুকেছে। যারা গতকালকে, যেই সকল লোকজন গতকালকে ঢাকা আলিয়াট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এই সকল সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, আপনি যদি তাকে সাপোর্ট করেন তাহলে মনে রাখবেন আপনার দল অন্ধতার কারণে আপনি তাকে সাপোর্ট করলেন, কিন্তু তারা সকলেই সুবিধাভাগী, তারা সকলেই সুবিধাভোগী, তারা সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। ঢাকায় হট্টগোল শুরু করে দিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে ফুস করেছে, আওয়ামী লীগ ঢুকছে। আর আওয়ামী লীগ যদি ঢুকে, মনে রাখবেন 15 বছর 7 মাস আওয়ামী লীগের সংসার, তিলে তিলে গড়ে তোলা তাদের সংসার, তারা আপনার আমার চেয়ে অনেক দিক থেকে এখনো শক্তিশালী।
তাদের হাতে টাকা আছে, তাদের হাতে ক্ষমতা আছে, তারা যাদেরকে নিয়োগ দিয়েছে তারা রয়েছে। এখনো পর্যন্ত কিভাবে আপনারা মনে করেন তারা আমাদেরকে সহজে ছেড়ে দিবে? ভয়ের জন্য নয়, সাহসের জন্য বলছি। যদি আপনি আমি টিকে থাকতে হয়, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান, এবং সেজন্য আপনারা যদি যদি বিচ্ছিন্ন না হয়ে, বিক্ষিপ্ত না হয়ে, অন্যদেরকে ঘায়েল করার চেষ্টা না করে ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে সেটা সম্ভব। আর যদি এর বাহিরে অন্য কোনো চিন্তা করেন, 2 দিনের ক্ষমতার জন্য যদি মনে করেন যে না, আজকে আমার হাতে আমার সাপোর্টে সরকার, আমি সরকার গঠন করেছি, আমার হাতে প্রশাসন আছে, আমি চাইলে এটা করতে পারবো, তাহলে এটা বোকামি ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশকে যদি আসলে ভালোবাসেন, তাহলে সরকার দল বিরোধী দল বলতে কিছু নেই। সমস্ত বাংলাদেশিরা যারা এখন রয়েছে, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, বুকে বুক মিলিয়ে, জড়িয়ে ধরে একসাথে পথ চলতে হবে। এর বাইরে যদি কোনো চিন্তা করেন, তাহলে এটা সকলের জন্য খারাপ। আমাদের জন্য বেশি খারাপ নয়, কারণ আমরা অভ্যস্ত। আমরা জেলখানায় গিয়েছি, নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে, বারবার আহত হয়েছি, আমাদের বাইরে নিহত হয়েছে, জীবন বাজি রেখে মিছিল মিটিং করেছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা এটাকে ভয় পাই না। কিন্তু যারা বিভিন্ন জায়গায় থেকে দলকে চালানোর জন্য ভিডিও বার্তার মাধ্যমে দল চালিয়েছেন, তারা কিভাবে এটাকে ফেস করবেন আমরা জানি না। আমরা চাই সকলে মিলে একসাথে, একসাথে চলতে। আমাদের জন্য রাজপথ কিছুই না, আমরা পারি। আমাদের জন্য জীবন দেওয়া কিছুই না, কারণ আমরা দেশকে ভালোবাসি। আমরা পারবো, কিন্তু আপনারা পারবেন কিনা সেজন্য আপনারা চিন্তা করবেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানি যে এই কথা সর্বশেষ বলে শেষ করছি। প্রিয় ভাইয়েরা, পর্তুগালে আমরা সকলে আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।